বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি ঝরছিল। সাইবার ক্রাইম দপ্তরের অফিসার্স ফ্ল্যাটের জানালার কাচ ভিজে একাকার। মেঘের গর্জনের চেয়েও বেশি অশান্তি যেন ঘরের চার দেয়ালে পাক খাচ্ছিল। থামো তুমি, অনেক সহ্য করেছি রনি। অনন্যার তীক্ষ্ণ চিৎকার পুরো ড্রয়িং রুমে আছড়ে পড়ল। রনি, যে রনিকে একটা সময় অনন্যা নিজের জীবনের সবচেয়ে বড় অবলম্বন মনে করত, আজ সেই মানুষটাই তার চোখে এক ব্যর্থ, কর্মহীন বোঝা। রনি একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা স্ত্রীর পরনে কমান্ডারের উর্দি, আর চোখের দৃষ্টিতে শুধুই অবজ্ঞা। আমাদের দাম্পত্যের কতগুলো দিন পেরোল? 4টে বছর রনি, আর এই দীর্ঘ সময়ে তুমি নিজে কি করতে পেরেছ? রনির দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ, তবে তার চেহারায় একটা অদ্ভুত প্রশান্তি লেপ্টেছিল। আমি তো নিজের মতো খাটছি অনন্যা, সে অত্যন্ত ধীর স্বরে উচ্চারণ করল। অনন্যা তাচ্ছিল্যের হাসি হাসল, তীব্র ব্যঙ্গ মিশিয়ে বলল, খাটছ? তোমার ওই সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকার নাম খাটা? ওতে সংসার চলে? নিজের কাঁধের ব্যাজের দিকে আঙুল তুলে সে বলল, দেখতে পাচ্ছ এই ইউনিফর্ম, এই ক্ষমতা, এগুলো আমার দিন রাতের কাল ঘাম ফেলার ফসল। আর তুমি? তার ছুঁড়ে দেওয়া প্রতিটি বাক্য রনির ভেতরটা দুমড়ে দিচ্ছিল। বাইরের লোকের সামনে তোমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পরিচয় দিতেও আমার মাথা কাটা যায়। গোটা ঘরটায় কয়েক মুহূর্তের জন্য এক দম বন্ধ করা নিস্তব্ধতা ছেয়ে গেল। রনি খুব ধীর গতিতে মুখ তুলে তাকাল। তার চোখের তারায় আড়াল করা যন্ত্রণা স্পষ্ট, কিন্তু মুখে কোনো প্রতিবাদ ছিল না, কারণ আসল ঘটনাটা তার পক্ষে প্রকাশ করা সম্ভব ছিল না। সেই গোপন ঘটনা যা জানতে পারলে হয়তো এই মুহূর্তে অনন্যার পায়ের তলা মাটি সরে যেত। তবুও রনি নিজের পরিচয় নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। কি কারণে? কারণ সে দেশের কাছে একটা কঠিন শপথ নিয়েছিল। 4 বছর আগের সেই স্মৃতি, যেদিন রনি এবং অনন্যার 4 হাত এক হয়েছিল। অনন্যা তখন নিতান্তই এক সাদামাটা ছাত্রী, তবে তার বুকে আকাশ ছোঁয়ার এক অদম্য জেদ ছিল। আমি সাইবার সেলের শীর্ষকর্তা হতে চাই। বিয়ের পরপরই সে রনিকে নিজের ইচ্ছার কথা জানিয়েছিল। রনি সেদিন মৃদু হেসেছিল, তুমি ঠিক পারবে, আমি সবসময় তোমার পাশে ছায়া হয়ে থাকব। আর সত্যি সে নিজের কথা রেখেছিল। হাড় ভাঙা খাটুনি খেটেছিল, নিজের শখ বা চাহিদাকে কোনো দিন প্রশ্রয় দেয়নি, নিজের ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামায়নি। অনন্যা নিজের প্রস্তুতি নিয়ে মেতে রইল, আর রনি নীরবে তার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকল। তবে সময়ের সাথে সাথে অনন্যার স্বভাব বদলাতে শুরু করল। যত সে সফলতার শিখরে উঠতে থাকল, ততই রনি তার জগৎ থেকে ব্রাত্য হতে শুরু করল। বর্তমানে তার চোখে রনির একটাই পরিচয়, এক নিষ্কর্মা মানুষ। সে রোজগার করে না কেন, আজ এই মুহূর্ত থেকে অনন্যা চরম ক্রোধের বশে ঘোষণা করল, আজ থেকে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। রনি, তোমার মতো মানুষের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে অসম্ভব। রনির বুকের ভেতরটা যেন কাঁচের মতো গুড়িয়ে গেল, তবুও তার মুখে কোনো রা নেই। সে শুধু শান্ত স্বরে বলল, এতে যদি তুমি শান্তি পাও তাহলে তাই হোক। অনন্যা আক্ষরিক অর্থে চমকে উঠল। তার ধারণা ছিল রনি ভেঙে পড়বে, পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু তার এই নির্লিপ্ততার কারণ কি? যেন এমন একটা দিনের জন্য সে আগে থেকেই প্রস্তুত ছিল। রনি নিঃশব্দে ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে গেল, আর অনন্যা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল, দম্ভ, রাগ আর চরম অহংকারে অন্ধ হয়ে। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে লোকটাকে সে আজ জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলল, সেই মানুষটাই আগামী কয়েক ঘন্টার মধ্যে তার পুরো অস্তিত্ব কাঁপিয়ে দিতে চলেছে। আর সেই মাহিন্দ্রক্ষণ খুব একটা দূরে ছিল না। রাতের অন্ধকার ক্রমশ গাঢ় হল, কিন্তু অনন্যার দুচোখে ঘুমের লেশমাত্র নেই। গোটা ফ্ল্যাটে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছিল। শুধু দেওয়াল ঘড়ির একটানা শব্দ কানে আসছিল, তবে তার মনের গহীনে যে প্রবল তোলপাড় চলছিল তা তাকে কিছুতেই স্বস্তি দিচ্ছিল না। এত সহজে মেনে নিয়ে চলে গেল? অনন্যা নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল। একবারও আটকানোর চেষ্টা করল না, নিজের হয়ে সাফাই গাইল না, এমনকি ফিরেও তাকাল না। তার ভেতরে প্রচণ্ড ক্ষোভ জন্ম নিচ্ছিল, তবে একই সঙ্গে মস্তিষ্কের কোনো এক কোণে এক অজানা শঙ্কাও উকি দিচ্ছিল। মনে হচ্ছিল কোথাও একটা মস্ত বড় হিসাবের ভুল হয়ে যাচ্ছে। ওদিকে রনি, সে শহরের ফাঁকা রাস্তা ধরে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছিল। তার চেহারায় সেই অবিচল শান্ত ভাব, কিন্তু বুকের ভেতর তখন যেন ঘূর্ণিঝড় বইছে। সে পকেট থেকে তার সাধারণ মোবাইলটা বের করল।
কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে একদৃষ্টে চেয়ে রইল, তারপর নির্দিষ্ট একটা নাম্বারে কল করল। হ্যাঁ, আমি তৈরি। মাত্র এই কটা শব্দ উচ্চারণ করেই সে লাইন কেটে দিল। তার গলার স্বরে সামান্যতম কম্পন ছিল না, যেন সে এই বিশেষ রাতটার জন্যই এতদিন ধরে অপেক্ষা করে বসেছিল। পরের দিন সকালে সাইবার ক্রাইম হেডকোয়ার্টার্সে সাজ রব। তাড়াতাড়ি হাত চালাও, আজ স্বয়ং ন্যাশনাল ডিরেক্টর স্যার আসছেন। একটা অত্যন্ত গোপনীয় ও জরুরি কেসের কারণে দপ্তরের প্রতিটি কর্মী পাগলের মতো এদিক ওদিক ছুটছিল। সবকিছু কাঁটায় কাঁটায় নিখুঁত রাখাটা ভীষণ জরুরি ছিল। অনন্যাও নিজের ইউনিফর্মের বোতাম ঠিক করে নিচ্ছিল, তবে তার চোখ মুখে গত রাতের না ঘুমানোর ক্লান্তি আর মানসিক অস্থিরতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার সহকর্মী সুমিতা এগিয়ে এলো। কি ব্যাপার রে, আজ তোকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? অনন্যা জোর করে একটা হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল। তেমন কিছু না, এমনি। কিন্তু তার চোখের কোলে জমে থাকা কালি অন্য গল্প বলছিল। ঠিক তখনই বাইরে পুলিশের কনভয়ের সাইরেন বেজে উঠল। হেডকোয়ার্টার্সের বিশাল গেটের সামনে পরপর কালো গাড়ি এসে ব্রেক কষল। ডিরেক্টর স্যার পৌঁছে গেছেন। দপ্তরের সমস্ত অফিসার আর কর্মী তড়িঘড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ল। অনন্যাও নিজের পজিশন নিল, তবে তার মন পড়েছিল অন্য জগতে। যেন অবচেতন মন অন্য কিছুর জন্য প্রহর গুনছিল। গাড়ি থেকে ডিরেক্টর সাহেব নামলেন। দ্রুত পদক্ষেপ, রাশভারী চেহারা, চরম গাম্ভীর্য নিয়ে তিনি সোজা ভেতরে প্রবেশ করলেন। উপস্থিত সকলে একসঙ্গে স্যালিউট জানালো। জয় হিন্দ স্যার। ডিরেক্টর স্যার সামান্য মাথা নেড়ে অভিবাদন গ্রহণ করলেন। এরপর আচমকাই তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা খুঁটিয়ে দেখতে শুরু করলেন, যেন এই ভিড়ের মাঝে তিনি কোনো একজন বিশেষ মানুষের খোঁজ করছেন। অনন্যার তীক্ষ্ণ নজর এড়াল না ব্যাপারটা। স্যার, সমস্ত প্রেজেন্টেশন রেডি আছে, একজন সিনিয়র অফিসার বিনয়ের সাথে জানালো। ডিরেক্টর সাহেব নিচু গলায় প্রশ্ন করলেন, সে কি এখনও এসে পৌঁছয়নি? অফিসার থতমত খেয়ে বলল, কে, কার কথা বলছেন স্যার? ডিরেক্টর সাহেব কয়েক মুহূর্তের জন্য একদম নিশ্চুপ রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, যাকে রিসিভ করার জন্য আজ আমি নিজে দিল্লি থেকে ছুটে এসেছি। এই একটা বাক্য শোনার পর গোটা হেডকোয়ার্টার্সে যেন সূচ পড়ার শব্দ শোনা যাবে এমন অবস্থা হলো। অনন্যার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধরফর করতে শুরু করল। এমন ভিআইপি কে হতে পারে? মিনিট পাঁচেক পেরোতে না পেরোতেই হেডকোয়ার্টার্সের বাইরে একটা অত্যন্ত সাধারণ স্কুটার এসে দাঁড়ালো। স্কুটার থেকে এক যুবক নামল, গায়ে সাদামাটা জ্যাকেট, উস্কো খুস্কো চুল, চেহারায় রাত জাগার ছাপ। তবে তার হাঁটার ভঙ্গিতে এমন এক অভাবনীয় দৃঢ়তা ছিল যা চোখ এড়ানোর নয়। অনন্যার দৃষ্টি সেই লোকটার উপর গিয়ে পড়তেই তার শিরদাঁড়া দিয়ে যেন বরফ শীতল স্রোত নেমে গেল। রনি! সে ওই জায়গাতেই পাথরের মূর্তির মতো জমে গেল, যেন তার চারপাশের পৃথিবীটা হঠাৎ করে ঘোরা বন্ধ করে দিয়েছে। দফতরের সমস্ত বড় বড় অফিসার অবাক হয়ে লোকটাকে দেখতে লাগল। এই সাধারণ লোকটা এই হাই সিকিউরিটি জোনে কি করছে? অনন্যার মাথার ভেতর একসঙ্গে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল। রনি ধীরে ধীরে মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকল। সে কোনো দিকে না তাকিয়ে সোজা ডিরেক্টরের দিকে এগিয়ে গেল। কেউ তাকে পথ আটকাল না। সিকিউরিটি গার্ডরাও যেন আগে থেকেই নির্দেশ পেয়েছিল। অনন্যার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে লাগল। এসব কিসের নাটক চলছে? আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা অনন্যার চেনা জগৎটাকে সম্পূর্ণ ওলটপালট করে দিল। ন্যাশনাল ডিরেক্টর, যিনি দেশের সাইবার সুরক্ষার সর্বোচ্চ পদে আসীন, তিনি হঠাৎ করে এগিয়ে গিয়ে রনির ঠিক সামনে দাঁড়ালেন এবং রীতিমতো সম্মান জানিয়ে দুই হাত জোড় করলেন। নমস্কার স্যার। গোটা সাইবার দপ্তর যেন জাদু বলে স্তব্ধ হয়ে গেল। অনন্যার দুই চোখ বিস্ময়ে ফেটে পড়ার উপক্রম হল। তার হাত পা থরথর করে কাঁপতে শুরু করল। এসব কি হচ্ছে চোখের সামনে? যে মানুষটাকে সে গতকাল পর্যন্ত চরম অপদার্থ আর বেকার বলে গালিগালাজ করেছে, আজ তারই সামনে দেশের এত বড় একজন আমলা হাত জোড় করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। অনন্যার হৃৎপিণ্ডটা যেন কেউ সজোরে নিঙড়ে ধরল। তার দুই গাল বেয়ে অঝরে জল নামতে শুরু করল। তবে সবচেয়ে বড় ভূমিকম্পটা আসা এখনও বাকি ছিল, কারণ ডিরেক্টর সাহেব এরপর এমন কিছু কথা বলতে চলেছিলেন যা শোনার পর অনন্যার এতদিনের অহংকারের প্রাসাদ ধূলিসাৎ হতে বাধ্য। পুরো দফতর যেন বরফের দেশে পরিণত হয়েছিল। সবার নজর তখন ওই সাধারণ জ্যাকেট পরা রনির দিকে। আর রনি, সে বরাবরের মতো একেবারে ভাবলে শীন হয়ে দাঁড়িয়েছিল, যেন এসব তার কাছে রোজকার রুটিন। কিন্তু অনন্যা, তার পৃথিবী তো কয়েক সেকেন্ডের ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তার চোখের জল বাঁধ মানছিল না।
আঙুলগুলো কাঁপছিল। এসব কি হচ্ছে তার সাথে? তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ডিরেক্টরের ভারী গলা পুরো হলে গমগম করে উঠল। স্যার, আপনার মেধা আর আত্মত্যাগ ছাড়া এই প্রজেক্ট কোনোদিনই আলোর মুখ দেখত না। দফতরের প্রতিটি কর্মী হাঁ করে গিলছে কথাগুলো। প্রজেক্ট? অনন্যা কাঁপা হাতে নিজের চোখের জল মুছল এবং প্রাণপণ চেষ্টা করল প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শোনার। ডিরেক্টর সাহেব বলতে লাগলেন, গত 4 বছর, টানা 4 বছর ধরে আপনি একা ওই ডার্ক ওয়েব হ্যাকারদের সিন্ডিকেটের ভেতরে ঢুকে যে পরিমাণ এনক্রিপ্টেড ডেটা বের করে এনেছেন তা আমাদের 1000 জনের টিমের পক্ষেও সম্ভব হতো না। চারপাশের পরিবেশটা মুহূর্তে থমথমে হয়ে গেল। কারোর মাথাতেই কিছু ঢুকছিল না। ডার্ক ওয়েব সিন্ডিকেট, সেটা আবার কি? ডিরেক্টর সাহেব এবার সবার দিকে ঘুরে তাকালেন। তিনি সগর্বে রনির দিকে ইশারা করলেন। ইনি রাস্তার কোনো সাধারণ ভবক ঘুরে নন। ইনি আমাদের দেশের ডিফেন্স রিসার্চ উইংয়ের সবচেয়ে সিক্রেট আর টপ রেটেড সাইবার স্পেশালিস্ট। গোটা হেডকোয়ার্টার্স যেন মহাশূন্যের নিস্তব্ধতায় ডুবে গেল। ফ্যান্টম সেল, যেখানে অফিসারদের আসল নাম আর পরিচয় সরকারি ফাইলেও থাকে না। অনন্যা তার নিজের শরীরের ভার নেওয়ার মতো আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। সে ধপ করে পেছনে চেয়ারটায় বসে পড়ল। না, এসব নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। তার গলা দিয়ে অস্ফুট স্বর বেরোল। কিছুতেই সেই রনি হতে পারে না যাকে সে রোজ কথায় কথায় অপমান করেছে, যাকে সে সমাজের বোঝা বলে দিগে দিয়েছে। ডিরেক্টর সাহেবের গলা আবার জোরালো হলো। যখন ইন্টেলিজেন্স রিপোর্ট দিল যে দেশে একটা ভয়ঙ্কর সাইবার টেররিজম নেটওয়ার্ক জাল বিস্তার করছে, তখন আমাদের এমন একজন জিনিয়াসের দরকার ছিল যে নিজের সমস্ত অস্তিত্ব মুছে ফেলে ওই হ্যাকারদের ডেরায় মিশে যেতে পারবে এবং ভেতর থেকে ওদের সার্ভার ধ্বংস করবে। তখন রনি স্যার নিজে থেকে এই সুইসাইড মিশনটার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। অনন্যার দুচোখ ঝাপসা হয়ে এলো। তার পুরনো কথাগুলো মনে পড়তে শুরু করল। সেই প্রতিদিনের দৃশ্য যখন রনি মুখ বুজে কম্পিউটারের সামনে পড়ে থাকত, সেই রাতগুলো যখন সে না ঘুমিয়ে কাজ করত, সেই প্রতিবার যখন সে মাথা নিচু করে বলেছিল, আমি তো নিজের মতো খাটছি। আর সে বিনিময় কি দিয়েছে? সে তাকে প্রতিনিয়ত খোঁটা দিয়েছে, তার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তুমি একটা অপদার্থ, তোমার মতো লোকেরা সমাজের আবর্জনা। নিজের বলা সেই জঘন্য কথাগুলোই এখন বুমেরাং হয়ে তার কানে বাজতে লাগল। ডিরেক্টর সাহেব অত্যন্ত আবেগপূর্ণ গলায় বললেন, দীর্ঘ 4 বছর ধরে ইনি নিজের পরিচয়, নিজের ব্যক্তিগত জীবন সব কিছু বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে গেছেন। এনার বানানো একটা মাত্র কোডের জেরেই আজ আমরা গোটা সিন্ডিকেটের মাস্টারমাইন্ডদের ট্র্যাক করতে পেরেছি। ইনি যদি আজ এই ঝুঁকিটা না নিতেন, তাহলে দেশের সিকিউরিটি সিস্টেম পুরোপুরি কোল্যাপস করে যেত। ডিরেক্টরের চোখে স্পষ্ট শ্রদ্ধা ঝরে পড়ছিল। আজ শুধু আমি নই, গোটা সাইবার ডিফেন্স আপনাকে কুর্নিশ জানাচ্ছে স্যার। আর তারপর ডিরেক্টর সাহেব একদম মিলিটারি কায়দায় স্যালুট করলেন। জয় হিন্দ স্যার। গোটা হেডকোয়ার্টার্সের সমস্ত অফিসার যেন এক আত্মিক প্রেরণায় একসঙ্গে গর্জে উঠল, জয় হিন্দ স্যার। কিন্তু ওই ভিড়ের মাঝে একটা হৃদয়, যা অনুশোচনায় আক্ষরিক অর্থেই টুকরো টুকরো হয়ে গিয়েছিল, সেটা ছিল অনন্যার। অনন্যা কোনো মতে উঠে দাঁড়াল। তার পা দুটো থরথর করে কাঁপছিল। সে টলটলে রনির কাছে গিয়ে দাঁড়াল। তার চোখ দুটো কান্নার চোটে জাবা ফুলের মতো লাল। রনি, তার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না। তুমি আমাকে এই কথাটা একবারও কেন জানতে দাওনি? রনি এই প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকাল। তার দৃষ্টিতে এক বুক অভিমান ছিল, কিন্তু কোনো রাগের লেশ ছিল না। কারণ ওটা আমার ডিউটি ছিল অনন্যা, আর ডিউটি পালন করতে গিয়ে অনেক সময় সবচেয়ে কাছের মানুষগুলোকেও অন্ধকারে রাখতে হয়। এই কথাটা শোনা মাত্রই অনন্যার মনের শেষ বাঁধটুকু ভেঙে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার হাঁটু দুটো মেঝের উপর জুটিয়ে পড়ল। আমি খুব বড় অপরাধী। আমি কোনোদিন তোমার মনের খোঁজ রাখিনি। আমি তোমাকে দিনের পর দিন শুধু অপমান করেছি। তার ডুকরে কেঁদে ওঠার শব্দ পুরো হলঘরে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। কিন্তু রনি, সে কেবল ওই জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল, একদম নিষ্পৃহ, যেন তার ভেতরের অনুভূতিগুলো অনেক আগেই মরে গেছে। আর ঠিক সেই মুহূর্তে সে এমন একটা বাক্য উচ্চারণ করল, যা পুরো পরিস্থিতিটাকে আরও বিষণ্ণ করে তুলল। এখন আর এই কান্নাকাটি করে কোনো লাভ নেই অনন্যা, অনেক দেরি হয়ে গেছে। এই কথাটা শোনার পর অনন্যার হৃৎপিণ্ডের গতি যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মানে তুমি কি আর কখনো আমার কাছে ফিরে আসবে না?
গোটা হলঘর যেন শ্মশানের মতো নিস্তব্ধ। অনন্যার শ্বাস আটকে আসার উপক্রম হচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? রনি অত্যন্ত ধীর গলায় উত্তর দিল, এমন একটা অ্যাসাইনমেন্টে যেখান থেকে ফেরার কোনো গ্যারেন্টি থাকে না। পুরো ঘরে পিনপতন নীরবতা রাজত্ব করছিল। অনন্যার কানে কেবল ওই কথাগুলোই হাতুড়ির মতো আছড়ে পড়ছিল, যেখান থেকে ফেরার কোনো গ্যারেন্টি থাকে না। তার বুকটা যেন কেউ পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছে। কোথায়? সে অত্যন্ত ক্ষীণ ও কাপা গলায় জানতে চাইল। রনি কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে চোখ নামিয়ে নিল। ক্রস বর্ডার সাইবার অপারেশন, এমন জায়গা যেখানে সরকারি খাতায় আমার কোনো অস্তিত্ব থাকবে না, পরিচয়ও মুছে যাবে। অনন্যা ঠিকমতো তল পাচ্ছিল না, তবে তার মন তীব্রভাবে জানান দিচ্ছিল যে এটা সাধারণ কোনো প্রজেক্ট নয়, বরং সাক্ষাৎ মৃত্যুর মুখে পা বাড়ানো। তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? রনি শুধু মাথাটা সামান্য নাড়ল। আজ রাতেই। এই কথাটা কানে যেতেই অনন্যার মনে হলো তার চারপাশের দেওয়ালগুলো যেন ধসে পড়ছে। আজ রাত। তার চোখ উপচে আবার নতুন করে জলের ধারা নামতে শুরু করল। এত তাড়াতাড়ি? রনি এর কোনো উত্তর দিল না। সে শুধু পাথর হয়ে দাঁড়িয়ে রইল, যেন তার বুকের ভেতর শব্দের পাহাড় জমে আছে, কিন্তু ঠোঁট তালাবন্ধ। অনন্যা এবার আর নিজের আবেগের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে উঠে রনির একদম সামনে এসে দাঁড়াল। রনি, একবার, শুধু আর একবার আমার চোখের দিকে তাকাও। রনি খুব ধীর গতিতে মুখ তুলে তার দিকে চাইল। দুজনের চোখের দৃষ্টি এক হল, আর ওই একটা পলকেই যেন 4 বছরের জমানো যাবতীয় যন্ত্রণা, না বলা কথা আর না বোঝার আক্ষেপগুলো ভাষা পেল। আমি সাংঘাতিক ভুল করেছি, অনন্যা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। আমি তোমাকে তিলমাত্র বুঝতে পারিনি। তুমি রোজ আমার আর দেশের ভবিষ্যতের জন্য লড়ছিলে, আর আমি উল্টে তোমাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলাম। আমি কোনোদিন তোমার কথা শোনার চেষ্টাই করিনি। তার গলা ব্যথায় বুঝে আসছিল। আমি আজ তোমাকে চিরতরে হারিয়ে ফেললাম। রনির চোখের কোনাও এবার চিকচিক করে উঠেছিল, তবে সে চরম দৃঢ়তার সাথে নিজের চোখের জল আটকে রাখল। তুমি আমাকে হারাওনি অনন্যা, সে নিচু গলায় বলল। শুধু সময় আর পরিস্থিতি আমাদের দুটো আলাদা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। অনন্যা পাগলের মতো মাথা নাড়তে লাগল। না, এই সব কিছুর জন্য একমাত্র আমিই দায়ী। যদি আমি তোমার যোগ্যতার ওপর একটু ভরসা রাখতাম, তবে আজ আমাদের এই দিন দেখতে হতো না। সে আবার মেঝেতে হাঁটু গেড়ে বসল। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও রনি। উপস্থিত সকলেই এই মর্মান্তিক দৃশ্য দেখছিল, কিন্তু ওই কয়েকটা মুহূর্তের জন্য যেন ওই দুজন মানুষের কাছে পৃথিবীর বাকি সব কোলাহল মিথ্যে হয়ে গিয়েছিল। রনি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর শান্তস্বরে বলল, ক্ষমা তো তখন চাওয়া হয় যখন ভুলের মাত্রা ছোট হয়। তুমি কোনো ভুল করনি অনন্যা, তুমি কেবল আমাকে চিনতে পারোনি। তার কথায় কোনো আক্রোশ ছিল না, কেবল এক বুক ভাঙা দীর্ঘশ্বাস ছিল। আর সত্যি বলতে হয়তো আমারও কিছু ব্যর্থতা ছিল, আমি তোমাকে আসল সত্যিটা জানাতে পারিনি। অনন্যা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, তাহলে এখন অন্তত আমাকে সব বলে দাও, সবটা খুলে বলো, আমি সব বুঝে নেব। আমি আমাদের সম্পর্কটা আবার নতুন করে সাজাবো। রনি ম্লান হাসল, তবে সেই হাসিতে কান্নার চেয়েও বেশি কষ্ট মেশানো ছিল। সব কথা তো আর মুখে বলার জন্য হয় না অনন্যা, কিছু কথা শুধু দায়িত্ব পালনের জন্য হয়। অনন্যার হৃদয়টা যেন আবার কেউ দুটুকরো করে দিল। তাহলে কি আমাদের গল্পটা এভাবেই শেষ হয়ে যাবে? রনি এর কোনো জবাব দিল না। সে কেবল এক পা পিছিয়ে গেল। তার ওই একটা পদক্ষেপ যেন তাদের মাঝখানের দূরত্বটাকে কয়েক আলোকবর্ষ বাড়িয়ে দিল। আমাকে এবার বেরোতে হবে, সে অত্যন্ত নিচু গলায় বলল। অনন্যা ছিটকে গিয়ে তার একটা হাত খামচে ধরল। যেও না। তার হাতের স্পর্শে তখন প্রবল কম্পন। দোহাই তোমার, এবার অন্তত আমাকে একা ফেলে যেও না। রনি থমকে দাঁড়াল। সে এতগুলো বছর পর আজ প্রথমবার তার স্ত্রীর হাতের ওই স্পর্শটা অনুভব করল, যে হাত একটা সময় তার সবচেয়ে বড় আশ্রয় ছিল। আজ সেই হাতটাই তাকে শেকলের মতো আটকাতে চাইছে। কয়েক সেকেন্ডের জন্য রনির 2 চোখ বুঝে এলো, যেন সে নিজের মনের সাথেই একটা ভয়ঙ্কর যুদ্ধ লড়ছিল। ডিউটি আর ভালোবাসার মধ্যে এক অসম লগাই, কিন্তু শেষ পর্যন্ত ডিউটি জয়লাভ করল। সে খুব সাবধানে অনন্যার মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আজ যদি আমি থেমে যাই অনন্যা, তাহলে হয়তো দেশ আমাকে আর কখনো ডাকবে না। অনন্যা ওই জায়গাতেই জমে রইল, তার হাতটা শূন্যে ভাসমান অবস্থাতেই থেকে গেল, রিক্ত, সর্বশান্ত। রনি আর একবারও পেছনে না ফিরে হনহন করে হাঁটতে শুরু করল।
তার এগিয়ে যাওয়া প্রতিটা পদক্ষেপের সাথে সাথে অনন্যার ভেতরের জগৎটা আরও একটু একটু করে ভেঙে পড়ছিল। রনি, সে গগনভেদী আর্তনাদ করে উঠল। কিন্তু এবার রনি আর এক মুহূর্তের জন্যও দাঁড়াল না। সে বড় দরজাটা পার হয়ে বাইরে বেরিয়ে গেল, আর ঠিক সেই সেকেন্ডে অনন্যা আর দাঁড়িয়ে থাকতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল। তার ডুকরে কাঁদার আওয়াজ পুরো সদর দপ্তরে কান্নার স্রোত বইয়ে দিল। আজ নিজের জীবনে প্রথমবার সেই নির্মম সত্যটা উপলব্ধি করতে পেরেছিল যে যাকে সে অপদার্থ ভেবে তাড়িয়ে দিল, সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে শক্ত ভিত ছিল। আর আজ সেই ভিত চিরকালের মতো তার কাছ থেকে সরে যাচ্ছিল। ততক্ষণে বাইরে বেশ রাত হয়ে গেছে। দপ্তরের ঠিক বাইরে কালো রঙের এসইউভি গাড়িটা স্টার্ট নিয়ে দাঁড়িয়েছিল। রনি গাড়ির দরজা খুলে বসতে যাবে, ঠিক তখনই সে হঠাৎ করে একবার পেছনের দিকে ঘাড় ঘোরাল। অনেকটা দূরে কাঁচের দরজার কাছে অনন্যা দাঁড়িয়েছিল, পুরোপুরি বিধ্বস্ত, চোখ মুখ জলে ভেজা, এবং এক দৃষ্টে তার দিকেই চেয়ে আছে। তাদের দুজনের চোখ শেষবারের মতো আবার মিলল। এবার আর কারোর মুখে কোনো শব্দ ছিল না। সব না বলা কথা যেন চোখের ভাষাতেই বিনিময় হয়ে গেল। রনি খুব ধীর ভঙ্গিতে চোখ ফিরিয়ে নিল এবং গাড়ির ভেতর উঠে বসল। গাড়ির চাকা ধীরে ধীরে গড়াতে শুরু করল, আর অনন্যা ওই জায়গাতেই পাথরের মতো দাঁড়িয়ে রইল, নিজের জীবনের সবচেয়ে বড় বোকামিকে সম্বল করে। এখন তার ঝুলিতে কেবল এক পাহাড় অনুশোচনা বেঁচেছিল, আর এক বুক অনন্ত অপেক্ষা, যদি কোনো দিন কোনো এক অলৌকিক উপায়ে রনিকে আবার নিজের কাছে ফিরে পাওয়া যায়। এসইউভি গাড়িটা ধীরে ধীরে রাতের জমাট অন্ধকারে মিলিয়ে গেল, আর তার সাথেই অনন্যার জীবন থেকে রনির অস্তিত্বও যেন মুছে গেল। সেই রাতে অনন্যা প্রথমবার নিজের ফ্ল্যাটে সম্পূর্ণ একা ছিল। যে ঘরটায় একটা সময় দুজনের খুনসুটির আর হাসি মজা প্রতিধ্বনিত হতো, আজ সেটাকে আস্ত একটা গোরস্থান বলে মনে হচ্ছিল। অনন্যা শূন্য বিছানায় বসেছিল, তার কোলে পড়েছিল রনির একটা পুরনো ফেড হয়ে যাওয়া টি শার্ট। ঠিক এই টি শার্টটা দেখেই সে রনিকে কতবার অপমান করে বলেছে, কবেকার ওই পুরনো ছেঁড়া জামা পরে থাকো, নতুন কিছু কিনতে পারো না। আজ সেই ছেঁড়া টি শার্টটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি রত্ন হয়ে উঠেছিল। সে জামাটাকে দুহাতে বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরল, আর বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। কেন আমি তোমার মনটা পড়তে পারলাম না রনি? কেন প্রতিবার নিজের ইগোটাকে তোমার চেয়ে বড় করে দেখলাম? তার আর্তনাদ ফ্ল্যাটের চার দেওয়ালে ধাক্কা খেয়ে তার কাছেই ফিরে আসছিল, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো সেখানে আর কেউ ছিল না। ক্যালেন্ডারের পাতা বদলাতে লাগল, কিন্তু অনন্যার জীবনের ঘড়ির কাঁটা যেন ওই রাতেই থমকে গিয়েছিল। সে রোজ ডিউটিতে এসে ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকত যেখান থেকে রনি শেষবার গাড়িতে উঠেছিল, আর ঘণ্টার পর ঘণ্টা ওই গেটের বাইরের রাস্তার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকত। হেডকোয়ার্টার্সেও এখন পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল। যে স্টাফেরা আগে রনিকে দেখে মুখ টিপে হাসত বা এড়িয়ে যেত, এখন তারাই তার প্রশংসায় পঞ্চমুখ। ভাবা যায় না উনি এত বড় একজন স্পেশালিস্ট ছিলেন। আমাদের তো স্বপ্নেরও অগোচরে ছিল ব্যাপারটা। এই ধরনের প্রতিটি মন্তব্য অনন্যার বুকে তপ্ত লোহার ছ্যাঁকার মতো বিঁধত। এখন তার দিনের প্রতিটা সেকেন্ড নিজের ভুলের মাসুল গোনার মতো মনে হতো। প্রতিটা মুহূর্তে, প্রতিটা দীর্ঘশ্বাসে কেবল অনুতাপ। একদিন ডিরেক্টরের ঘরে একটা হাই লেভেল মিটিং চলছিল। অনন্যা একদম চুপচাপ ঘরের একটা কোণায় দাঁড়িয়েছিল। এখন তার মধ্যে আগের সেই দাপট আর অহংকার বিন্দুমাত্র নেই। তার গোটা অস্তিত্বে যেন শুধুই একটা হাহাকার রাজত্ব করছে। ঠিক তখনই ডিরেক্টর সাহেবের গম্ভীর গলা শোনা গেল। একটা অত্যন্ত সংবেদনশীল আপডেট এসছে। রনি স্যার তার ফাইনাল মিশনে শত্রুপক্ষের ডেরায় প্রবেশ করেছেন। এই কথাগুলো কানে যেতেই অনন্যার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এই অপারেশনটা চরম ঝুঁকিপূর্ণ, এবং হয়তো ডিরেক্টর সাহেব বলতে বলতে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেলেন। হয়তো উনি আর কোনোদিনই আমাদের মাঝে ফিরে আসতে পারবেন না। এই নির্মম সত্যটা শোনা মাত্রই অনন্যার দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। না, ঈশ্বর প্লিজ এমন কোনো শাস্তি দিও না। তার দুচোখ ছাপিয়ে আবার জলের ধারা নামতে শুরু করল। সেদিন ডিউটি শেষে অনন্যা জীবনে প্রথমবার মন্দিরের সিঁড়িতে গিয়ে বসল। সে ঘণ্টার পর ঘণ্টা ওই পাথরের চাতালে বসে রইল, হাত দুটো শক্ত করে জোর করা, চোখ দুটো বন্ধ। ভগবান, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। তুমি আমাকে নরকে পাঠাও, আমার সব কেড়ে নাও, কিন্তু আমার রনির যেন কোনো ক্ষতি না হয়। তার সেই নীরব প্রার্থনায় কোনো খাত ছিল না, ছিল শুধু খাঁটি অনুশোচনা আর একটা টুকরো টুকরো হয়ে যাওয়ার হৃদয়ের আরতি। দিন পেরিয়ে সপ্তাহ হল, আর সপ্তাহ পেরিয়ে মাস। রনির দিক থেকে কোনো সিগন্যাল বা খবর নেই। অনন্যা এখন সম্পূর্ণ পাল্টে যাওয়া এক মানুষ। সে এখন জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করে, যে কোনো অসহায় মানুষের অভিযোগ মন দিয়ে শোনে, সবার বিপদ বোঝার চেষ্টা করে।
যেন রনির নীরব ত্যাগের আদর্শটাই এখন তার বেঁচে থাকার একমাত্র মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। বেশ কয়েক মাস পর একদিন হেডকোয়ার্টার্সে হঠাৎ করেই একটা চূড়ান্ত ব্যস্ততা শুরু হলো। স্পেশাল রেস্কিউ টিম ফিরে আসছে। সবাই গেটের দিকে দৌড় লাগালো। অনন্যা ভিড়ের একদম পিছনে এসে থমকে দাঁড়ালো। তার হৃৎপিণ্ডটা পাগলের মতো ধরভর করছিল। বেশ কয়েকটা কালো রঙের বুলেট প্রুফ গাড়ি এসে ব্রেক কষল। গাড়ির দরজাগুলো খুলল। কয়েকজন কমান্ডো নামল। আর তারপর একদম শেষের এসইউভিটা এসে থামল। গাড়ির পেছনের দরজাটা খুব ধীর গতিতে খুলল, আর ভেতর থেকে একটা অত্যন্ত চেনা অবয়ব বাইরে বেরিয়ে এলো। রনি। অনন্যার চোখ দুটো বিস্ময় আর খুশিতে বড় বড় হয়ে গেল। রনি। তার শুকনো ঠোঁট চিরে শুধু এই একটা শব্দই বেরোলো। রনিকে দেখতে আগের চেয়ে অনেকটাই ক্লান্ত লাগছিল। বাঁদিকের ভুরু কেটে গেছে, হাতে ব্যান্ডেজ, কিন্তু চোখের দৃষ্টিতে সেই একই অচঞ্চল প্রশান্তি। অনন্যা আর নিজেকে বিন্দুমাত্র আটকাতে পারল না। সে ভিড় ঠেলে পাগলের মতো দৌড়ে গেল, আর এবার আর কোনো কিছুর পরোয়া না করেই রনিকে জাপটে ধরে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেলল। তুমি ফিরে এসেছো রনি। তার গলা কান্নার আবেগে বুঝে আসছিল। আমি তো ধরেই নিয়েছিলাম আমি আমার জীবনের সবটুকু হারিয়ে ফেলেছি। রনি কয়েক সেকেন্ড একদম চুপ করে তাকে জড়িয়ে ধরে রইল। তারপর খুব আস্তে করে বলল, অপারেশন সাকসেসফুল, সব শেষ। অনন্যা তার বুকের ওপর থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকালো, আর এবার রনি সরাসরি তার চোখের গভীরে চাইল। কয়েক মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবীর সময় থমকে গেল। এবার রনি অত্যন্ত সুন্দর একটা মৃদু হাসি হেসে বলল, এবার আর আমার কোথাও যাওয়ার ডিউটি নেই অনন্যা। কথাটা শোনার পর অনন্যা আবার কেঁদে ভাসালো, কিন্তু এবারের এই চোখের জলে কোনো হারানোর যন্ত্রণা ছিল না। এগুলো ছিল পরম স্বস্তির আর প্রাপ্তির। সে ফোপাতে ফোপাতে নিচু গলায় বলল, তুমি কি আমাকে আর একটা শেষ সুযোগ দিতে পারবে রনি? আমি কথা দিচ্ছি, তোমায় না বোঝার সেই মারাত্মক ভুল আমি আর এ জন্মে করব না। রনি বেশ কয়েক মুহূর্ত তার ছলছল চোখের দিকে চেয়ে রইল। তারপর খুব আলতো করে তার ডান হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। সম্পর্ক কখনো ভুল করলে শেষ হয়ে যায় না অনন্যা। সম্পর্ক শেষ হয় একে অপরকে বুঝতে না পারলে। আর যখন সেই বোঝাপড়াটা আবার ফিরে আসে, তখন ভাঙা সম্পর্কও জোড়া লেগে যায়। অনন্যার মৃত প্রায় চোখে আবার যেন 1000 ওয়াটের আলো জ্বলে উঠল। সে রনির হাতটা নিজের দুহাতে আরও শক্ত করে চেপে ধরল। এবার সে কোনো মতেই এই মানুষটাকে হাতছাড়া করতে রাজি ছিল না। গোটা হেডকোয়ার্টার্সের লোক এই অদ্ভুত সুন্দর দৃশ্যটার সাক্ষী থাকল। আজ সেই সহকর্মীরাই যারা একটা সময় রনিকে তাচ্ছিল্য করত, তারা গর্বের আর শ্রদ্ধার চোখে তাকে দেখছিল। আর অনন্যা, সে এখন আর সেই অহংকারী অফিসার অনন্যা ছিল না। সে এখন এমন একজন স্ত্রী হয়ে উঠেছিল যে অবশেষে নিজের স্বামীর আসল মূল্যটা বুঝতে পেরেছে, যে এখন তাকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখতে চায়। কারণ সে আজ খুব ভালোভাবে জানত, যাকে সে একদিন নিষ্কর্মা আর অপদার্থ বলে গালি দিয়েছিল, সে শুধু দেশের একজন টপ স্পেশালিস্টই ছিল না, সে ছিল তার জীবনের সবচেয়ে মজবুত খুঁটি, তার শেষ আশ্রয়। বন্ধুরা, আমাদের এই নতুন মোড়কের গল্পটি যদি আপনাদের মনের কোনো গোপন তারে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনি কোন শহর বা গ্রাম থেকে আমাদের এই গল্পটি পড়ছেন বা শুনছেন তা অবশ্যই লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আজই প্রথমবার এসে থাকেন, তবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনে এমন আরও অনেক হৃদয়স্পর্শী গল্প আমরা আপনাদের উপহার দিতে পারি।